প্রাকৃতিক সৌন্দর্য আর আধ্যাত্মিক শক্তির এক অনন্য মেলবন্ধন, যেখানে পাহাড়ের কোলে লুকিয়ে আছে রহস্যময় নীল জলের হ্রদ। শতাব্দীর ইতিহাস ধারণ করে দাঁড়িয়ে আছে প্রাচীন মন্দিরের অমলিন শিল্পকলা। জায়গাটা একদিনে ঘোরা যায়, কিন্তু স্মৃতিতে থেকে যায় অনেক দিন। এমনই 4টে জায়গা একসাথে এক ট্রিপে। ক্ষীরাচোরা গোপীনাথের পবিত্র আবেশ, একেবারে নতুন অথচ চমকে দেওয়ার মতো বিশাল এক জগন্নাথ মন্দির। পাহাড়ের কোল ঘেঁষে এক আশ্চর্য নীল জলরাশি, আর তার সাথে এমন একটা জায়গা যেখানে টিলার উপর প্রাকৃতিকভাবে উদীয়মান 5টি শিবলিঙ্গ একসাথে বিরাজ করছে। আজকে আপনাকে নিয়ে যাচ্ছি ওড়িশার এক অবিস্মরণীয় শহরে, যার নাম শুনলেই ভ্রমণ পিপাসুদের তৃষ্ণা আরও বেড়ে যায়। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম দুবলাগাড়ি সমুদ্র সৈকত, যেটা ছিল উড়িষ্যার বালাসোর শহরে অবস্থিত প্রকৃতির এক স্বর্গ। আর এই ভিডিওতে দেখাবো বালাসোর শহরের 4টি ঐতিহ্য। তাই আজকের ভিডিওটা শেষ অবধি দেখুন, আর দুবলাগাড়ির ভিডিওটা না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, কারণ এই দুটো ভিডিও আমাদের একই ট্রিপের। বালাসোরে ঘুরতে গেলে এই সব জায়গা কিন্তু একসাথে আপনারা ঘুরে দেখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ প্রতি সপ্তাহে এরকম অনেক নতুন জায়গা কিন্তু আমি আপনাদের নিয়ে যাব। সকালবেলা উঠে পড়েছিলাম 7টার মধ্যে, স্নান করে সবকিছু গুছিয়ে বেরোতে হবে। প্রথমে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। লুচি, ছোলার ডাল, ডিম সিদ্ধ আর একটা মিষ্টি খেয়ে দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম ক্যাম্প ছেড়ে। গাড়ি অপেক্ষা করছিল বাইরে। সবার লাগেজ গাড়ির উপরে তুলে বাঁধা হলো। দুটো গাড়িতে মিলিয়ে মিশিয়ে আমরা 15 জন একে একে উঠে পড়লাম। আমাদের পশ্চিমবঙ্গের মতোই এখানেও দেখলাম হাইওয়ের রাস্তা মোটামুটি ভালো হলেও লোকাল এরিয়াতে খুবই খারাপ অবস্থা। দীর্ঘ 1 ঘন্টা যাত্রা করার পর আমরা চলে আসলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে, উড়িষ্যার রেমুনায় অবস্থিত একটি পবিত্র হিন্দু মন্দির। এটা হচ্ছে ওড়িশার গোপীনাথ টেম্পল। মন্দিরের বাইরেই পার্কিং এর ব্যবস্থা আছে। জুতো খুলে বাইরে পা রাখতেই মনে হলো রাস্তা নয়, জ্বলন্ত কয়লার উপর পা রেখেছি। বাইরে দেখুন, এর পুরো নামটা লেখা রয়েছে, ক্ষীরাচোরা গোপীনাথ মন্দির। ধারণা করা হয় যে শ্রী রামচন্দ্র চিত্রকূটে তার তীর দিয়ে মাটি খোদাই করে গোপীনাথ ভগবানকে পেয়েছিলেন, এবং সীতা সেখানে এই দেবতার পুজো করেন। ওড়িশার রাজা নরসিংহদেব 13 শতকে চিত্রকূট থেকে এই দেবতাকে এখানে নিয়ে আসেন। শ্রী গোবিন্দ এবং শ্রী মদন মোহনের পাশে ভগবান গোপীনাথ কালো পাথরের তৈরি। মাধবেন্দ্র পুরী নামে একজন বৈষ্ণব তপস্বীর সাথে এই মন্দিরের ইতিহাস জড়িত আছে। 500 বছরেরও বেশি আগে মাধবেন্দ্র পুরী এখানে ভগবান গোপীনাথের কাছে আসেন। তিনি ছিলেন গোপালের ভক্ত। একদিন এই মন্দিরে ক্ষীর তৈরি করা হয়েছিল ভগবান গোপীনাথের প্রসাদ হিসাবে। মাধবেন্দ্র পুরী সেই প্রসাদ খেয়ে দেখতে চেয়েছিলেন, যাতে এরকম ক্ষীর সে তার গোপালের জন্য বানাতে পারে। কিন্তু তার এই ইচ্ছার কারণে তিনি নিজেই অনুতপ্ত হয়েছিলেন আর বলেছিলেন, আমি অপরাধ করেছি, কারণ ভগবানকে উৎসর্গ করার আগেই আমি এই প্রসাদের স্বাদ গ্রহণ করতে চেয়েছিলাম। এই বলে তিনি তখন সেখান থেকে চলে যান। এরপর গোপীনাথ ভগবানের পুজো শেষ করে মন্দিরের পূজারী যখন বিশ্রাম নিচ্ছেন, তখন ভগবান তাকে স্বপ্নে দেখা দেন আর বলেন, মন্দিরে তার মূর্তির যে পোশাক তার ঠিক নিচে লুকিয়ে রাখা আছে একটি ক্ষীরের পাত্র। সেই পাত্রটা যেন সে মাধবেন্দ্র পুরীকে দিয়ে দেয়। পূজারী তখন তাকে গিয়ে বললেন, তোমার জন্য শ্রী গোপীনাথ ক্ষীর চুরি করেছেন। এই কারণেই এই মন্দিরের দেবতার নাম ক্ষীরাচোরা গোপীনাথ। কথিত আছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু এই মন্দিরে এসেছিলেন এবং এখানে ভগবান কৃষ্ণের আরাধনা করেছিলেন। এই পদচিহ্ন তার ঐশ্বরিক উপস্থিতির সাক্ষ্য দেয়। তার স্মরণে মন্দিরে পূজা ও কীর্তন করা হয়। মন্দিরের পিছনে একটা বড় পুকুর রয়েছে। এই জায়গার পরিবেশ খুব মনোরম। সারা বছর ধরে ভারতবর্ষের তীর্থযাত্রীরা এখানে আসেন। গোপীনাথ মন্দির ওড়িশার প্রাচীন কলিঙ্গ স্থাপত্যশৈলীতে নির্মিত। এখানে প্রতি বছর জন্মাষ্টমী, দোলযাত্রা এবং রথযাত্রা সহ বিভিন্ন হিন্দু উৎসব পালিত হয়। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। 7 কিলোমিটার পথ পেরিয়ে আমরা চলে আসলাম বালাসোরে ইমামি জগন্নাথ মন্দির। গেটের সামনেই দেখলাম মন্দির দর্শনের সময় এবং আরতির সময় লেখা আছে। গেট পেরিয়ে ঢুকতেই দেখলাম চারিদিকটা সবুজ গাছপালায় ভর্তি, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। ডান দিকে পাঁচিলের ওপারে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এই হলো ভিতরে প্রবেশ করার গেট। তবে তার আগে এখানে জুতো জমা দিয়ে ঢুকতে হবে, আর জুতো রাখতে কোনো টাকা লাগে না। এখানে হাত পা ধোয়ারও জায়গা আছে। পা ধুয়ে ঢুকে পড়লাম ভিতরে। ভিড় কম থাকার জন্য পরিবেশটা আরো মনোমুগ্ধকর লাগছিল। এটি ওড়িশার বিখ্যাত জগন্নাথ মন্দির এবং কোণারকের সূর্য মন্দিরের একটি সুন্দর সংমিশ্রণ। লাল পাথরে তৈরি এই চমৎকার স্থাপত্য
বহু দর্শনার্থীদের আকর্ষণ করে। 22টি উঁচু সিঁড়ির উপর অবস্থিত এই মন্দির, যা এটাকে আরও চিত্তাকর্ষক করে তোলে। ইমামি পেপার মিল লিমিটেডের উদ্যোগে বালাসোর শহরের 3 একর বিস্তৃত জমিতে 78 ফুট উঁচু এই ঝলমলে মন্দিরটি নির্মিত হয়েছে। মন্দিরটি দেখে মনে হচ্ছে যেন এটি একটি বড় রথের চাকার উপর নির্মিত। 4300 বর্গফুট জায়গা জুড়ে ভগবান জগন্নাথের এই মন্দিরটি দাঁড়িয়ে আছে। ক্যাম্পাসের ভিতরে ভগবান শিব, মা বিমলা, দেবী লক্ষ্মী, ভগবান গণেশ এবং হনুমানের মন্দির রয়েছে। মন্দিরটি বেলে পাথরে নির্মিত। এর প্রধান প্রবেশদ্বারটি উদীয়মান সূর্যের দিকে মুখ করে রয়েছে। প্রধান ফটকটিকে সিংহের দ্বার বলা হয়, কারণ এর সামনে দুটি বিশাল সিংহ মূর্তি রয়েছে। মন্দিরটি দেখলে মনে হয় যেন কয়েকটা বড় রথের চাকার উপর তৈরি। পাথরের খোদাই এবং স্মৃতিস্তম্ভের কারুকাজ দর্শনার্থীদের আকর্ষণ করে। মন্দিরটার ভিতর দিকে রয়েছে একটা সুন্দর সাজানো বাগান। ফটো তোলার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। মন্দির দর্শন শেষ করে এখন বেরোনোর সময়। আরও দুটো ভালো জায়গা দেখা বাকি আছে। বাইরে 5 টাকায় 1 গ্লাস করে আমের শরবত বিক্রি হচ্ছিল। খেতে খুব একটা ভালো না হলেও গরমের মধ্যে ঠান্ডা জলে যাই মিশিয়ে দাও খেতে ভালো লাগে। আর এই দেখুন, ডাস্টবিন থাকা সত্ত্বেও গ্লাসগুলো ড্রেনের মধ্যে ফেলেছে কয়েকজন। আপনাদের কাছে অনুরোধ করছি এটা করবেন না। ইমামি জগন্নাথ মন্দির দর্শন করেই আমরা চলে আসলাম এর খুব কাছে অবস্থিত ব্লু লেক। এটি একটি কৃত্রিম হ্রদ, যা এই স্থানে মাইনিং করে তৈরি করা হয়েছিল। নীলগিরি পাহাড়ের কাছে অবস্থিত এই হ্রদটি বছরে সব সময় জলে ভরা থাকে। এটা এখানকার একটা জনপ্রিয় পিকনিক স্পট। হ্রদের সবুজ জলে সূর্যরশ্মির প্রতিফলন অসাধারণ দেখতে লাগে। এই জায়গাটা পঞ্চলিঙ্গেশ্বর আর ইমামি জগন্নাথ মন্দিরের খুব কাছে অবস্থিত। ফটো তোলার জন্য এর থেকে ভালো জায়গা এখানে কম আছে। এই স্থানটি দেখার সব থেকে ভালো সময় হলো সূর্যোদয় বা সূর্যাস্তের সময়, কারণ আপনি তখন এর মনোমুগ্ধকর অনুভূতি উপভোগ করতে পারেন। এর শান্ত পরিবেশ এটিকে পিকনিক এবং পারিবারিক ভ্রমণের জন্য একটি পছন্দের স্থান করে তুলেছে। শীতের মাসগুলিতে আবহাওয়া বিশেষভাবে মনোরম থাকে। এরপরে আমরা চলে আসলাম বালাসোরের সবথেকে বিখ্যাত মন্দির দর্শন করতে। এটা হলো এখানকার পার্কিং এরিয়া। পার্কিং থেকে বাইরে বেরিয়ে আসলাম। মন্দিরটা নাকি এখান থেকে অনেকটা উপরে, নীলগিরি পাহাড়ের কাছে একটি টিলার উপরে অবস্থিত এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। বালাসোর থেকে পঞ্চলিঙ্গেশ্বর 27 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই জায়গা থেকে অটো করে আমরা কিছুটা উপরে উঠে আসলাম। এক একজনের 20 টাকা করে লেগেছিল তার জন্য। এরপরে হেঁটেই উঠতে হবে, আর কোনো গাড়ি যায় না এখান থেকে। আশেপাশের দোকানগুলোতে ঠাকুরের ছবি ও পাথরের শিবলিঙ্গ সহ পুজো দেওয়ার সব সামগ্রী পেয়ে যাবেন। কিছুক্ষণ পায়ে হেঁটে একটা গেটের সামনে চলে আসলাম। এখানে 5 টাকা দিয়ে টিকিট কেটে উপরে উঠতে হবে মন্দিরে যাওয়ার জন্য। কটা সিঁড়ি রয়েছে কোনো আইডিয়া ছিল না। এই মন্দিরের নামকরণ হয়েছে 5টি শিবলিঙ্গের নামে। কথিত আছে যে ভগবান রামের স্ত্রী সীতা বনবাসের সময় এই শিবলিঙ্গগুলিকে স্থাপন করেছিলেন। এটাই এই জায়গার প্রধান আকর্ষণ। এই 5টি শিবলিঙ্গ ছুঁয়ে দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসেন। প্রায় 300টা সিঁড়ি পেরিয়ে 15 মিনিট পর একটা জায়গায় এসে পৌঁছালাম। এখানে জুতো খুলে উঠতে হবে আরও উপরে। আশেপাশে অনেক গাছপালা থাকায় এই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিলাম। এরপর কোনায় এক জায়গায় জুতো খুলে রেখে আবার উপরে উঠতে শুরু করলাম। সরু পাথরে ভরা রাস্তা দিয়ে খালি পায়ে আরও কিছুটা উপরে আসার পর জানতে পারলাম এটা সেই জায়গায় নয়। এখানে রামনবমী উপলক্ষে যজ্ঞানুষ্ঠান হচ্ছিল, কিন্তু আমাদের গন্তব্য এর ঠিক নিচে, তাই আবার নামতে হলো। নিচে নেমে দেখলাম জায়গায় জায়গায় দর্শনার্থীরা শিবের পুজো করছেন এবং আশীর্বাদ নিচ্ছেন। আরও নিচে নেমে এসে দেখলাম একটা লম্বা লাইন। এই জায়গাতেই আছে সেই 5টি শিবলিঙ্গ, যা সম্পূর্ণভাবে প্রকৃতির দ্বারা তৈরি। জলপ্রবাহের ভিতরে শিবলিঙ্গগুলিকে স্পর্শ করার জন্য স্রোতের সমান্তরালে পাথরের উপর শুয়ে পড়তে হয়। তারপর একটু হাত বাড়ালেই এই শিবলিঙ্গগুলো পাওয়া যায়। এখানে হাত রাখো, ডান পা বাড়াও, এখানে হাঁটু তোলো, এই হাঁটু শুয়ে পড়ো। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের আমি বলতে চাই, দয়া করে এইভাবে প্রকৃতির কোনো ক্ষতি করবেন না আপনারা। এটা কোনো ময়লা ফেলার জায়গা না। এইভাবে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করলে ভগবানও আমাদের বাঁচাতে পারবে না। কিন্তু এই জায়গাটা কিভাবে আবিষ্কার হলো জানেন? কিভাবে খুঁজে পাওয়া গেল এই 5টি প্রাকৃতিক শিবলিঙ্গ? এখান দিয়ে যেতে যেতে সেই গল্পটা আপনাদের বলি শুনুন।
নীলগিরি রাজ্যের রাজা কৃষ্ণচন্দ্র মাদ্রাজ হরিচন্দন 1849 খ্রিস্টাব্দে সিংহাসনে অধিষ্ঠিত হন। তার রানী অন্নপূর্ণা দেবী স্বপ্নে দেখেন যে ভগবান শিব তাকে আহুতি উপত্যকার পূর্বে প্রবাহিত জলধারার গর্তে একটি বনে তার 5টি প্রতীকের পুজো করতে নির্দেশ দিয়েছেন। রানী তার স্বপ্নের সমস্ত বিবরণ রাজাকে বর্ণনা করেন। রাজা তার পরামর্শদাতা এবং মন্ত্রীদের নিয়ে রানীর স্বপ্নের নির্দেশ অনুসারে আহুতি বনে যান এবং 5টি শিবলিঙ্গের সন্ধান করেন। অবশেষে তিনি ভগবান শিবের এই প্রতীকগুলি স্থানান্তর করতে সফল হন। সকলেই চিৎকার করে জয় বাবা পঞ্চলিঙ্গেশ্বর স্লোগান উচ্চারণ করেন। সেই দিন থেকে এই স্থানের নাম পঞ্চলিঙ্গেশ্বর। রাজা শিবলিঙ্গগুলি পুজো করেন এবং সবাই যাতে এখানে এসে পুজো করতে পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা করে দেন। এরপর আমরা লাঞ্চের জন্য রওনা দিলাম। চলে আসলাম হাইওয়ের ধারে একটা হোটেলে, হোটেল গোল্ডেন প্লাজা। আমাদের ড্রাইভার নিয়ে এসেছিল এই হোটেলে। খাবারের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। ভেজ থালি 80 টাকা আর চিকেন থালি 150 টাকা। ভেজ থালিতে ছিল ডাল, ভাত, তরকারি আর পনির, আর চিকেন থালিতে পনিরের বদলে মাংস। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বালাসোর স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে 20 মিনিটে পৌঁছে গিয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টা আগে চলে এসেছিলাম এখানে। স্টেশনে দেখলাম একটা এসি ওয়েটিং রুম, 1 ঘন্টা বসতে 20 টাকা। ঘর ফাঁকাই ছিল, বেশ বড় বড় কয়েকটা সোফা রয়েছে দেখলাম। 1 ঘন্টা বিশ্রাম করে 5টার সময় চলে আসলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। ওখানেই আসার কথা ছিল আমাদের ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেস সাধারণত খুব একটা লেট করে না, কিন্তু সেদিন 15 মিনিট দেরি করেছিল। এই ট্রেনে উঠলে আপনাকে কখনো খালি পেটে থাকতে হবে না। ওঠার সাথে সাথেই জলখাবার দিয়ে দেয়। অনেকে দেখলাম জানে না যে সিটের নিচে বোতল রাখার জায়গা আছে। যদি ব্যাগ না থাকে তাহলে এখানে রেখে দিতে পারেন জলের বোতল, না হলে বারবার দেখবেন আপনার ডেস্ক থেকে পড়ে যাচ্ছে বোতলটা। ট্রেন বালাসোর ঢুকতে 15 মিনিট লেট করলেও হাওড়া স্টেশনে কিন্তু একদম ঠিক সময় ঢুকিয়ে দিয়েছিল। 2 দিন ছুটি কাটিয়ে 6 তারিখ সন্ধ্যে 8:30টার সময় ফিরে আসলাম আমাদের শহর কলকাতায়। তাহলে আপনাদের কেমন লাগলো বালাসোরের এই ট্যুর? আপনারা কোনোদিন সুযোগ পেলে এই জায়গায় যাবেন কি না সেটা কমেন্ট করে আমাকে বলতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরবো আরও একটা নতুন ট্যুরের ভিডিও নিয়ে।